স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। গত ৬ মাসে অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন ৬,৯৩৭ ব্যক্তি। সরকারের রাজস্ব আদায় ৮৮০ কোটি টাকা। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু দাবি। মাদক মামলায় ফাঁসিয়ে টাকার জন্য নির্যাতনের অভিযোগ। পিকে হালদার এখন কানাডায়। আদালতকে জানিয়েছে দুদক। পাওনা টাকা ফেরত পেতে হাইকোর্টে ভুক্তভোগীরা। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। গত ৬ মাসে অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন ৬,৯৩৭ জন। এতে রাজস্ব আদায় হয়েছে ৮৮০ কোটি টাকা। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে পুঁজিবাজারের বিনিয়োগ করেছেন ১৮৮ জন। বাকিদের কেউ স্থাবর অস্থাবর সম্পদ বৈধ করেছেন, আর কেউ বিনিয়োগ করেছেন আবাসন খাতে। দীর্ঘদিন ধরেই অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে এবার সুযোগ অবারিত করা হয়। দেয়া হয় পুঁজিবাজার ও ব্যাংকে বিনিয়োগের সুযোগ, এমনকি স্থাবর অস্থাবর সম্পদও বৈধ করার সুযোগ রাখা হয়। এনবিআর কর্মকর্তারা জানান, ৩০ ডিসেম্বর পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন ১৮৮ জন। কর আদায় হয়েছে ২২.৫ কোটি টাকা। আর আবাসন সহ অন্য খাতে সম্পদ বৈধ করেছেন ৬,৭৪৯ জন, যা থেকে কর এসেছে ৮৫৮ কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা জানান, বর্তমান আইনে আগামী জুন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে। বৈধ করা যাবে অপ্রদর্শিত সম্পদও। সেক্ষেত্রে দিতে হবে সংশোধিত রিটার্ন। জানুয়ারি জুনের মধ্যে কেউ যদি ইনভেস্টমেন্ট করে এবং সেটা যদি নির্দিষ্ট ফর্মে ডিসিটির কাছে জানিয়ে দেয় 10% ট্যাক্স দিয়ে, সেটা সুতরাং সে সুযোগ নিতে পারে। কিন্তু প্রপার্টির ক্ষেত্রে যেটা বললাম, ইনভেস্টমেন্টের সুযোগ নাই, বাট আগে যদি কেউ করে থাকে, আনডিসক্লোজ থাকে, রিটার্নে শো না করে থাকে, সেটা এখন সে 10% ট্যাক্স দিয়ে রিটার্ন দিয়ে তাকে নিতে হবে। বিশ্লেষকেরা বলছেন, অল্প অপ্রদর্শিত সম্পদের মালিকেরা সুযোগ নিলেও বড়রা তেমন নিচ্ছেন না। বারবার এমন সুযোগ দেয়াকে অনৈতিকও বলছেন তারা। এই ধরনের সুযোগ সাধারণ মানুষ যারা আইনি প্রক্রিয়াতে ৩০% বা ৫০% হারে কর দিচ্ছে, তারা কিন্তু খুবই ক্ষুব্ধ বোধ করে। কারণ এটা তাহলে তাদেরকে এটা উৎসাহিত করে যে ঠিক আছে, কর না দিলে পরবর্তীতে আমি এই ধরনের সুযোগ করে দিলে আমি তখন 10% আমি করটা দিয়ে দিতে পারবো। কর্মকর্তারা জানান, যারা সুযোগ নিচ্ছেন না তাদের প্রতি ভবিষ্যতে কঠোর হবে এনবিআর। অপ্রদর্শিত সম্পদ বৈধ করার সুযোগ দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরেই। অতীতে এই সুযোগ সবচেয়ে বেশি কাজে লাগে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেবার এই খাত থেকে রাজস্ব আয় হয় ৮০০ কোটি টাকা। তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার অপ্রদর্শিত সম্পদ বৈধ করেছেন প্রায় ৭,০০০ মানুষ। রাজস্ব আয় হয়েছে ৮৮০ কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা আরও বাড়বে। এনবিআরের তথ্য মতে ৩০ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছে প্রায় ২.৫ লাখ করদাতা। আদায় হয়েছে ৩,৭৬৪ কোটি টাকা। এছাড়া সময় আবেদন করেছেন আরও ১.৫ লাখ করদাতা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। যাচ্ছি তার কাছে। আহসান এইচ মনসুর, আপনার কাছে এই যে আমরা একটু আগে যেটি বলছিলাম যে ৬,৯৩৭ জন অপ্রদর্শিত আয় তারা বৈধ করেছেন এবং ৮৮০ কোটি টাকা কর আদায় হয়েছে, এই সংখ্যাটা কি আশানুরূপ বলে মনে করেন? মানে যেটি সরকার আশা করছিল, সেই উদ্দেশ্য কতটা সফল হলো? সরকার অবশ্য কোনো কোয়ান্টিটেটিভ নাম্বার দেয় নাই যে তারা কত টাকা আশা করছে এখান থেকে। তবু যেটা লক্ষণীয় বিষয় যে পরিমাণটা মনে হয় অনেক সময় মনে হয় যে ৮৮০ কোটি টাকা অনেক টাকা। এটা হ্যাঁ মনে হয় অনেক টাকা, কিন্তু সরকারের যে আপেক্ষিকভাবে যদি আমরা দেখি, এটা কিন্তু একদিনের সংগ্রহেরও কম পরিমাণ অর্থ। কিন্তু এই একদিনের সরকার তো কালেকশন করে ২,২৫,০০০ কোটি টাকার মতো গত বছর করেছে, এবং এই বছর লক্ষ্যমাত্রা হচ্ছে ৩,৩০,০০০ কোটি টাকা। সেখানে মাত্র ৮০০ কোটি টাকা বা ৮৫০ কোটি টাকা, এটা তো কোনো খুব একটা বড় পরিমাণ নয়। কিন্তু এটার বিনিময়ে সরকারকে কি দিতে হলো? সরকারকে এক ধরনের সিগন্যাল দিতে হলো যে
যে কোনোভাবে অর্থ উপার্জিত হোক না কেন, টাকাটা দিলে পরে আপনার বেকসুর খালাস হয়ে গেলেন। এটা তো কোনো একটা নৈতিক অবস্থান হতে পারে না। এবং এই অল্প টাকার জন্য কেন আমরা এই নৈতিক অবক্ষয়টা করব? দ্বিতীয়ত যেটা হচ্ছে, যারা সাধারণ লোক আমাদের মতো বা আপনাদের মতো যারা কর দিচ্ছে রেগুলারলি, তারা তো অবশ্যই এটাকে অপমানজনকই মনে করবে যে আমি টাকা দিচ্ছি 30% 35% হারে, কিন্তু আরেকজন সে বেআইনিভাবে সম্পদ অর্জন করেছে, তাকে জিজ্ঞাসা করা হলো না যে তার সম্পদটা কোথা থেকে আসলো, এবং তাকে 10% হারে কর দিয়ে তাকে সুন্দরভাবে বৈধ করে দেওয়া হলো। এটা কিন্তু একই দেশে দুই রকমের আইনের ব্যবহার বলে আমি মনে করি। এটা গ্রহণযোগ্য নয় নৈতিকভাবে, যদিও আইনগতভাবে সরকার এটা করে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলেন আহসান এইচ মনসুর। চলে যাচ্ছি পরের খবরে। সুনামগঞ্জের দিরায় এই কলেজ ছাত্রীকে গণধর্ষণের পরিকল্পনা ছিল বাস চালক শহীদ এবং তার সহযোগীর। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ। তিনি জানিয়েছেন, 2 আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। গত 26 ডিসেম্বর বিকেলে সিলেটের লামাকাজি থেকে সুনামগঞ্জের দিরাই যাচ্ছিলেন কলেজ ছাত্রী। সুজানগরে পৌঁছার পর সব যাত্রী নেমে গেলে একা হয়ে যায় সে। সুযোগে চালক ও সহযোগী কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বাস থেকে লাফিয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নেয়। সেদিনই সুনামগঞ্জের দিরাই থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়। 28 ডিসেম্বর বাসের সহযোগী রশিদ আহমেদকে গ্রেপ্তার করে পিবিআই। তার দেয়া তথ্যে বাসের চালক শহীদকে শনিবার গ্রেপ্তার করে সিআইডি। ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, পারে না। শহীদ, ড্রাইভার শহীদ, এই ব্যাগটা নিয়ে ব্যাগটা এরকম ছিঁড়ে ফেলে ব্যাগের ভিতরে যত কিছু আছে সিটের মধ্যে ফেলে দেয়। তো ভিকটিম একটা পর্যায়ে শহীদকে ওভারপাওয়ার করে সামনে এসে দরজা খুলে চলন্ত বাস থেকে লাফে নেমে যায় এবং মাথায় এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পুলিশও বলছে, ওই ছাত্রীকে গণধর্ষণের পরিকল্পনা করছিল আসামিরা। গ্রেপ্তার হওয়ারা প্রাথমিক স্বীকারোক্তিও দিয়েছে। এই ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের ড্রাইভার ছিল, এই গাড়িটির ড্রাইভার ছিল, এই হলো মূল আসামি। গতকালকে সিআইডি তাকে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হয়। 2 আসামিকে সুনামগঞ্জের আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিম নামে ওই যুবকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মাদক মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করতে ডিবি পুলিশ নির্যাতন চালায় রেজাউলের উপর। তবে পুলিশ বলছে, মাদকসহ গ্রেপ্তারের পর নিয়ম মেনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। গত 29 ডিসেম্বর সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় চায়ের দোকানে বসেছিলেন বরিশাল ল কলেজের ছাত্র রেজাউল। রাত 8:30টার দিকে সেখান থেকে মাদক রাখার অভিযোগে রেজাউলকে আটক করেন মহানগর ডিবির এসআই মহিউদ্দিন। মাদক মামলায় কোতোয়ালি থানায় সোপর্দ করার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাকে। তবে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় রেজাউলকে। শনিবার রাত 12টার দিকে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে রেজাউলের। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু করবেন জানিয়েছেন তারা। মহিউদ্দিন ভাই তাকে ধরিয়ে নিল ডিবি, সে পুলিশি কাস্টডিতে নিয়ে গেল। সে কিভাবে মেডিকেলে এসে ব্লিডিং হয়ে মারা যায়? মারছে ওই যে মাদকের ব্যবসা করে, ওর ধরাই দিতে হবে। ওর কাছে টাকা চাইছে, কত টাকা চাইছে ওটা আমার কাছে বলে না, বলছে যে আমার কাছে অনেক টাকা চাই। ডিবির এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে এমন আরও নির্যাতনের অভিযোগ আছে বলছে এলাকাবাসী। ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। একের পর এক মহিউদ্দিন গটাইতেই আছে। ছেলের সামনে বসে বাবারে মারে, বাবার সামনে বসে ছেলেরে মারে। এলাকা পিরাটা মানুষ তার জন্য ভুক্তভোগী। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর যাতে এই এলাকায় না ঘটে, এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হস্তান্তরের সময় ওয়ারেন্টে রেজাউল অসুস্থ বলে উল্লেখ ছিল। স্বজনদের করা পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। তাকে তো থানার মাধ্যমে কোর্টে উপস্থাপন করে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই তো সাধারণত জেল হাজতে প্রেরণ করা হয়। তারপরেও এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হলে আমাদের দায়িত্ব হলো আমরা সেগুলো পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে দেখে যদি কারোর কোনো ব্যত্যয় থাকে তাহলে সেটি নিশ্চয়ই চিহ্নিত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ জানিয়ে মিয়ানমারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। 1 জানুয়ারি দেশটির স্টেট কাউন্সিলের দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়েককে চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমারের মন্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রসঙ্গটিও তুলে ধরা হয়েছে। একই সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার যে অঙ্গীকার মিয়ানমার করেছে সেটিও মনে করিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী টিনসোয়েকে। এ সময় মন্ত্রী আরও জানান, রোহিঙ্গা সমাধানে চীন, ভারতের পাশাপাশি জাপানও কাজ করবে বলে ঢাকাকে আশ্বস্ত করেছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কৌশলগত কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষ নিয়েছে চীন এবং নীরব থেকেছে ভারত। এই বিষয়টি বাংলাদেশ আগে থেকেই অবহিত ছিল বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এই বছরে আমরা এই প্রত্যাবর্ষণ প্রক্রিয়াটা চালু করতে চাই, যাতে শুরু হয়। আপনারা জানেন আমরা কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমার কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে আফটার ভেরিফিকেশন আপনারা বলেছেন তাদের ইউ উইল প্রোভাইড সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটাই আমাদের ডিমান্ড। আপনারা বলেছেন সেইটা আপনারা প্রোভাইড করবেন এবং আপনারা এটাও বলেছেন যে আপনারা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করবেন যাতে ওরা ভলান্টারিলি যায়, কিন্তু প্রগ্রেসটা হয়নি। তার জন্য পলিটিক্যাল উইলটা দরকার। আর এই নববর্ষে আমরা আশা করব যে আপনারা আপনাদের কথা রাখেন। মানুষের অধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন অপরাধের ধরন পাল্টেছে, পুলিশকেও তা নিয়ন্ত্রণে সেভাবে গড়ে উঠতে হবে। সকালে পুলিশের 37তম বিসিএস ব্যাচের নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। 37তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের এই আয়োজন করা হয় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ নবীন পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় দায়িত্ব পালনে জনগণের মৌলিক অধিকার ও আইনের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কাজ করতে হবে আরও দক্ষতার সাথে। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, আর মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সাথে নিয়েই এদেশে যে কোনো অপরাধ দমন করা যাবে। পুলিশ বাহিনী পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেবে এবং আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করব। আধুনিকায়নের সাথে সাথে বদলাচ্ছে অপরাধের ধরনও। এজন্য নানা পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে পুলিশকে আধুনিক বাহিনীতে গড়ে তোলা যায় সে ব্যাপারে সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। অপরাধীকে শনাক্ত করা এবং মামলা তদন্তে প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার, ডিএনএ ল্যাব, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার, ট্যাকটিক্যাল বেল্ট, যাতে অপারেশনকালীন সময় তাদের ডিউটিতে বা যারা ডিউটিরত এবং যে সমস্ত ফোর্স কাজ করবে তারা যেন হ্যান্ড ফ্রি থেকে আরও অধিক দক্ষতার সাথে অপরাধ দমন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি। ফেসবুক ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিভাবে পুলিশকে আধুনিক বাহিনীতে গড়ে তোলা যায় সে ব্যাপারে সরকারের নানা পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। অপরাধীকে শনাক্ত করা এবং মামলা তদন্তে প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার, ডিএনএ ল্যাব, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ পুলিশে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার, ট্যাকটিক্যাল বেল্ট, যাতে অপারেশনকালীন সময় তাদের ডিউটিতে বা যারা ডিউটিরত এবং যে সমস্ত ফোর্স কাজ করবে তারা যেন হ্যান্ড ফ্রি থেকে আরও অধিক দক্ষতার সাথে অপরাধ দমন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থা নিয়ে যাচ্ছি।
ফেসবুক ও বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সংগঠিত অপরাধ থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। বিশেষ করে কিশোর বা উঠতি বয়সের ছেলেমেয়েরা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে তাদের সুস্থ জীবন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি মধ্যবর্তী তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নির্বাচনে কারচুপির সব রেকর্ড বিএনপির বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের সময়ে ভোটের দিন সকাল ৯টার আগেই নির্বাচন শেষ হয়ে যেত। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়েও বিএনপি কিছুই করতে পারেনি। করোনার এই সংকটেও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি আশানুরূপ এবং দেশ সফলভাবে এগিয়ে চলেছে বলেও দাবি করেন তিনি। ২০২২ সালের মধ্যেই সবগুলো মেগা প্রকল্প উদ্বোধন করতে সরকার কাজ করছে বলেও জানান সড়কমন্ত্রী। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তারা কি কাজ করেছে এ পর্যন্ত? খন্ড খন্ড ২-৪টা মিছিল হবে, তাও তো তারা ঘরে বসে বসে মোবাইল ফোনে পুলিশের গতিবিধির খবর নেয়। তো এটা বুঝে যদি কোথাও গিয়ে দাঁড়ানো যায়, তো এইটা তো হয় না। তারা সক্ষমতাটা তো এই পর্যন্ত দেখাতে পারলো না। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি সব পৌরসভা এবং মহানগরে অনুষ্ঠিত হবে মানববন্ধন। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে দ্রব্যমূল্য বৃদ্ধি, করোনা ভ্যাকসিন, পৌরসভা নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা শেষে এইসব কর্মসূচি নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানিয়েছেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন এলাকায় চলমান স্থানীয় সরকার নির্বাচনে সীমাহীন অনিয়ম হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, শাকসবজির দাম বেড়েছে। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি করার প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত করবে বিএনপি। দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১৬ এবং নারী ১১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৭,৬২৬ জনের। ১৮০টি ল্যাবে ২৪ ঘন্টায় ১০,৯২৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৩৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.৬৪%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,১৬,০১৯ জন। সুস্থ হয়েছেন আরও ৯৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৬০,৫৯৮ জন। ফেব্রুয়ারির মধ্যে ৫.৫ লাখ ডোজ করোনা টিকা পাওয়ার আশা করছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। সে অনুযায়ী টিকাদান অবকাঠামো সংরক্ষণ সহ টিকা গ্রহীতাদের তালিকা তৈরি শুরু হয়েছে। টিকার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায়ও চলছে প্রস্তুতি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টিকা সম্পর্কিত প্রথম প্রস্তুতি বৈঠকে আজ এসব তথ্য জানানো হয়েছে। গত বছরের মার্চ থেকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। মারা গেছেন শিশু, বয়স্ক সহ নানা বয়সী ৪০০ নারী পুরুষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় করোনার টিকা দিতে এরই মধ্যে প্রস্তুত ১৮০ জন স্বাস্থ্যকর্মী। প্রয়োজনে বাড়ানো হবে এই সংখ্যা। প্রতিষেধক প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। টিকা দেওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই টিকা যাতে অসাধু লোকের হাতে না যায় এবং কেউ যেন নকল করে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব ঠিক থাকলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১ ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে দেওয়া হবে করোনার টিকা। ভ্যাকসিনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়
কমিটি পাঠিয়েছিল, আমার এটা রিভাইজ করে একটা কমিটি একটু আপনাদের শোনাতে চাই। পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক। প্রথম যে টিকাগুলো আসবে এটি সাশ্রয়ী, এটি গুণগত মানে, তথ্য নির্ভরভাবে এটি সঠিক এবং এখন পর্যন্ত এরকম কোনো বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানে গভর্নমেন্টকে কারাগারি ব্যবস্থা করতে হবে যে কোন প্রাইভেট হাসপাতাল কারা ব্যবহার করবে, ওটার বাইরে যে কেউ করে তাদের বিরুদ্ধে একটা আইনি করে নিতে হবে, কারণ এখানে দোলার খালভাডি সবসময় এক্সপার্ট। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে 50টির বেশি দেশ। তবে এখনও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে। এতে নতুন করে সংক্রমণ ঝুঁকিতে পড়েছে সিলেট অঞ্চল। প্রশাসন বলছে সংক্রমণ রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন ধরনের করোনা ভাইরাসের উৎপত্তিস্থল যুক্তরাজ্য। এর সংক্রমণ ও প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে। উদ্বিগ্ন সারা বিশ্ব। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে অনেক দেশ। তবে বাংলাদেশে বিমান যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। প্রতি সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যাতায়াত করছে যুক্তরাজ্যে। এসব ফ্লাইটে সিলেটে আসছেন 3 শতাধিক যাত্রী। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা, করোনা সার্টিফিকেট পরীক্ষা এবং তার ভিত্তিতে ইমিগ্রেশন সম্পন্ন করা এবং নতুন করে যুক্ত হলো যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। নতুন ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। করোনার নেগেটিভ সনদ থাকলেও অনেক যাত্রী এই ভাইরাসের বাহক হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। তারা আমাদের বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে, ওনাদের পরিবারে ওনাদের কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে। এতে করে নতুন করে করোনা সংক্রমণ যে ঘটবে না সেই ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলা কারো পক্ষে সম্ভব না। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা বাধ্যতামূলক করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এজন্য প্রস্তুত রয়েছে 9টি আবাসিক হোটেল। প্রাথমিক যে পরীক্ষাটা হয় মেডিকেল পরীক্ষা, সেটা করে আমরা এই হোটেলগুলোতে নিয়ে আসবো। বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, তারা কর্ডন করে নিয়ে আসবে। প্রতি হোটেলে আবার পুলিশ রাখবো, যাতে তাদের আত্মীয় স্বজনকে দেখা করতে না পারেন বা তারা যাতে বাইরে না যান। করোনার এ নতুন রূপ আগের থেকে আরও ভয়াবহ, মৃত্যু হারও বেশি। এ অবস্থায় সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিলেটবাসী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। 6 জানুয়ারি ঢাকা থেকে সৌদি আরব যাবে বিমানের ফ্লাইট। করোনা ঝুঁকিতে নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল 2 সপ্তাহ। সে অনুযায়ী আজ চালু হওয়ার কথা থাকলেও যাত্রীদের করোনা সনদ ইস্যুতে দেরি হচ্ছে আরও 3 দিন। এই সময় বিপাকে পড়েছে 5000 সৌদি প্রবাসী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় 31 ডিসেম্বর আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। চলাচল বন্ধ করে দেয়া হয় সড়ক ও সমুদ্র পথেও। ফলে বাংলাদেশ থেকে সৌদির ফ্লাইটও বন্ধ হয়ে যায়। হঠাৎ এমন সিদ্ধান্তে যাত্রা বাতিল হয় প্রায় 5000 সৌদি প্রবাসীর। 13 দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নেয় স্বাগত জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। আমরা তো তোলা মাত্রই আমরা চালাবো, সৌদি আরব বিমান না চালানোর মতো কোনো কার্যক্রম তো নাই। আমাদের ওইখানে ফ্লাইট খুব ভালো চলছে, আমাদের বিপুল সংখ্যক লোক ওইখানে আছে। আমরা ব্যান্ড উঠার সাথে সাথে আমরা সৌদি আরব আমাদের ফ্লাইট অপারেট করি। বিমান কর্তৃপক্ষ বলছে 6 জানুয়ারি থেকে সৌদি যেতে পারবেন প্রবাসীরা। এক্ষেত্রে পুরনো যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে না, তবে নতুন করে করোনা পরীক্ষা করাতে হবে। কেবলমাত্র কোভিড টেস্টের সার্টিফিকেট না থাকলে আমরা আজকে থেকেই চালাইতে পারতাম, কিন্তু কোভিড টেস্টের রিপোর্ট লাগবে, এই জন্য আমরা 6 তারিখ থেকে দিচ্ছি ফ্লাইট। এদিকে যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের কেউ সৌদি যেতে চাইলে 14 দিনের আইসোলেশনে থাকতে হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গার পানি দূষণ রোধে কেরানীগঞ্জে 30টি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে 1 মাসের মধ্যে মামলা দায়ের করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদুল্লাহর বেঞ্চ এই আদেশ দিয়েছেন। শুনানিতে পরিবেশ অধিদপ্তরের আইনজীবী জানিয়েছেন, গত বছর ফেব্রুয়ারিতে এসব ইন্ডাস্ট্রি বন্ধ করা হয়। তারা আবার সেগুলো চালু করে। এভাবে কয়েক দফায় বন্ধের পরও তারা পুনরায় চালু করে। পরে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সাথে ডিসি, এসপি, ইউএনও সহ সংশ্লিষ্টদের মনিটরিং কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি বুড়িগঙ্গার দক্ষিণ পাশে দূষণ রোধে ব্যবস্থা নেবে। একই সাথে প্রতি মাসের রোববার আদালতকে অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে হবে। বুড়িগঙ্গার পানি দূষণ রোধে যথাযথ পদক্ষেপ নিতে 2014 সালে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আগামী 30 দিনের মধ্যে পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছেন ঢাকার পরিবেশ অধিদপ্তরের পরিচালককে। আর জেলা প্রশাসন, ডিসি, এসপি, ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং ওসি কেরানীগঞ্জ ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একটি মনিটরিং ব্যবস্থা তৈরি করার জন্য। কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের কাছ থেকে টাকা ফেরত পেতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছে ভুক্তভোগীরা। পিপলস ইন্টারন্যাশনাল লিজিং এর 4 জনকে এ সংক্রান্ত মামলায় পক্ষভুক্ত করেছে আদালত। এছাড়া পিকে হালদারের কানাডায় অবস্থানের কথা জানিয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চে এর শুনানি হয়। 4টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের অন্তত 10,000 কোটি টাকা পাচার করে লাপাত্তা প্রশান্ত কুমার হালদার গত বছর ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের আমানতকারীরা টাকা ফেরত পেতে হাইকোর্টে শরণাপন্ন হন। এবার আদালতে গেলেন পিপলস ইন্টারন্যাশনাল লিজিং এর 4 আমানতকারী। অভিযোগ আছে এই প্রতিষ্ঠানের প্রায় 6,000 আমানতকারীর 3,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন পিকে হালদার। মুস্তাফা জামান আব্বাসী আমার চাচা। আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের বাসাটা বিক্রি করে উনি যেটা পেয়েছিলেন সেটা উনি ওখানে রেখেছেন এবং এই নিউজটা শোনার পরে যখন থেকে টাকা বন্ধ হয়ে গেছে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। আমার সমস্ত সেভিংসগুলো পিপলস লিজিং এ রেখেছি এবং রেখে যে কি পরিমাণে ভুল করেছি এখন বুঝতে পারতেছি। আমার বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য এই টাকাটা আমি আমানত হিসেবে রেখেছিলাম। বাংলাদেশ ব্যাংক যেহেতু এটার একটা লায়াবিলিটিজ আছে তাদের আমি পোর্টফোলিও দেখেই রেখেছিলাম। এদিকে পিকে হালদার ও তার ভাই প্রীতিশ হালদার সহ পরিবারের সদস্যদের কানাডার ঠিকানা হাইকোর্টে জমা দিয়েছে দুদক। একই সাথে তাকে গ্রেপ্তারে যে কোনো সময় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে বলে আদালতকে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। রেড অ্যালার্ট জারির পর্যায়ে আছে, এইটা যে কোনো সময় হতে পারে, ইভেন কাজও হয়ে যেতে পারে। দুদকের মামলার অভিযোগপত্রের কাজ এগিয়ে চলছে, খুব তাড়াতাড়ি আশা করছি অভিযোগপত্র দাখিল হবে। পরে পিপলস ইন্টারন্যাশনাল লিজিং এর কয়েকজন ভুক্তভোগীকে এ মামলায় পক্ষভুক্ত করেছে হাইকোর্ট। কোর্ট ওনাদের বক্তব্য শুনে আবেগপ্রবণ হয়ে ওনাদেরকে এই মামলায় পক্ষভুক্ত করে নিয়েছেন এবং ওনাদেরকে পার্সোনালি অ্যাফিডেভিট আকারে এটা জমা দিতে বলেছেন। ওনাদের কোনো আইনজীবী লাগবে না, ওনাদের বক্তব্য ওনারা নিজেরাই দিবেন। এ বিষয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার। এর আগে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুদকের কাছে জানতে চেয়ে শতপ্রণোদিত রুল দেয় হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ নিতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে প্রত্যাশা পূরণ সহজ হবে না, জানেন ভালো করেই। প্রত্যাশার চাপ সামলে দিতে চান নিজের সর্বোচ্চটুকু। দ্বিতীয় সারের উইন্ডিজের বিপক্ষে শতভাগ সাফল্য চান বিশ্বসেরা অলরাউন্ডার। বলছেন স্বাভাবিক খেলা খেলতে পারলেই আসবে সাফল্য। গ্রেটদের কাছে অতীত শুধুই অতীত। সাকিবের এই হাসিতে স্পষ্ট নিষেধাজ্ঞা থেকে ফেরা, অফ ফর্ম, সমালোচনা সবকিছুই যেন বিদায়ী বছরের মতো অতলে হারিয়ে গেছে। তৃতীয় সন্তানের সুখবর নিয়ে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে। আমি চাই আল্লাহর রহমতে সবার দোয়াতে ইনশাআল্লাহ সুস্থ সবলভাবে যেন নতুন পৃথিবীতে আসতে পারে বাচ্চা। ক্রিকেটে ফেরার পর সময়টা কঠিন গেছে। টি-20 কাপে ব্যাট বল কথা বলেনি। পরিবারের সদস্যকে হারিয়ে মানসিকভাবেও ধাক্কা খেয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে তো ঘুরে দাঁড়াতেই হবে। দীর্ঘ 15 মাস পর দেশের জার্সিতে মাঠে নেমে ধরতে হবে হাল। সাকিব মানেই তো প্রত্যাশার চাপ, অলরাউন্ড পারফরমেন্সের আশা। সেরা ফর্মে ফেরা যে সহজ হবে না জানেন, তবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে চান। দলের জয়ে রাখতে চান আগের মতোই অবদান। চাপ না, অবশ্যই একটা এক্সপেকটেশন তো থাকে, আমার নিজেরও আছে, সবারই আছে। সো সেই হিসাবে অবশ্যই ট্রাই করব যেন আগের জায়গাতেই থাকতে পারি। বাট সবই বোঝা যাবে যখন আসলে খেলাটা শুরু হবে। অবশ্যই ইজি হবে না আমার জন্য। উইন্ডিজ দল নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছে দ্বিতীয়, কেউ বা বলছে তৃতীয় সারির দল। সাকিবও জানেন খর্বশক্তির উইন্ডিজ দল সম্পর্কে। বলছেন হারাতে না পারলে হবে হতাশার।
যে দুটো দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমাদের খুবই ভালো করা। 2019-এর 21 সেপ্টেম্বর যখন সবশেষ মাঠে নেমেছিলেন তখন ছিলেন দলনেতা, ফিরছেন সাধারণ একজন ক্রিকেটার হিসেবে। সবকিছু ঠিকঠাক থাকলে 20 জানুয়ারি প্রথম ওয়ানডেতেই সাকিবকে দেখা যাবে চিরচেনা লাল সবুজ জার্সিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের সমন্বয় কিভাবে করবেন উইন্ডিজ সিরিজের আগে সেই চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। তবে দীর্ঘ বিরতির পর এখনও বড় পরীক্ষায় যেতে চান না ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 2 ঘরোয়া আসরের পারফরমেন্সে দাবি জোরালো করেছে তরুণ ক্রিকেটাররা। তারপরেও মহামারী এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনায় প্রাথমিক স্কোয়াডে প্রাধান্য পাবেন অভিজ্ঞরাই। 9 মাস বিরতি আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 কাপের ইমপ্রেশন দেখে ওডিআই সেটআপের জন্য দল কাজটা সহজ নয়। উইন্ডিজ সিরিজের প্রাথমিক দল নির্বাচনের আগে অনেকগুলো উভয় সংকট নির্বাচকদের জন্য। ঘরোয়া আসরে দারুণ পারফরম্যান্সে দাবি জোরালো করেছে তরুণরা। তারপরও মধুর সমস্যা ঠিক উপভোগ করতে পারছেন না নির্বাচকেরা। যে কোনো জরুরি পরিস্থিতিতে বিপজ্জনক অভিজ্ঞতাকে উপেক্ষা করা। উইন্ডিজ সিরিজেও মৌলিক সূত্রের বাইরে যেতে চাইবে না নান্নু বাসার জুটে। মার্চের জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্সের পর আর দ্বিতীয় কথার সুযোগ নেই ওপেনিং স্লট নিয়ে। টি-20 কাপের সর্বোচ্চ 2 রান সংগ্রাহক লিটন তামিমি। ঘরোয়া আসরের পারফরম্যান্সে 3-এ সম্ভাবনা শান্ত। মিডল অর্ডারে নির্ভরতা মুশফিক রিয়াদ। মিঠুন টিকে যাবেন কিনা তা বড় প্রশ্ন। সেক্ষেত্রে মোসাদ্দেক হতে পারেন অপশন। সাথে ইনফর্ম সৌম্যের অন্তর্ভুক্তি বাড়াবে হয়তো গভীরতা। সাকিবের প্রত্যাবর্তন সরল করে দিতে পারে সমীকরণ। চোটের কারণে অনিশ্চিত সাইফুদ্দিন। অলরাউন্ডার কোটায় সাকিবের সঙ্গী হতে পারেন মিরাজ। সম্ভাবনা আরেক অলরাউন্ডার মাহদী। নির্বাচকদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ পেস ডিপার্টমেন্টের। জেমকন খুলনার হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন সত্ত্বেও ঠিক নিশ্চিতভাবে বলা যাচ্ছে না মাশরাফিকে নিয়ে। 2023 বিশ্বকাপ বিবেচনায় রাখলে মাশরাফির দলে জায়গা পাওয়া কঠিন সরাসরি বলেছেন নাজমুল হাসান পাপু। 2 আসরের দুর্দান্ত পারফরম্যান্সে অটোমেটিক চয়েস মুস্তাফিজ। যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুলের সাথে ফিজের পার্টনারশিপ ঘরোয়া ক্রিকেট ছাড়িয়ে চলে যেতে পারে আন্তর্জাতিক মঞ্চে। চোটে আগেই ছিটকে গেছেন পরীক্ষিত শফিউল। তৃতীয় পেসার ডেথ ওভার বিশেষজ্ঞ রুবেল হোসেন তাসকিনও আছেন বিবেচনা। এছাড়া আলোচনায় আছেন একাধিক তরুণ ক্রিকেটার। সেক্ষেত্রে কোচ টবি রাটফোর্ডের দেয়া ব্যবস্থাপত্র থাকছে প্রথম বিবেচনায়। আন্তর্জাতিক মিশনে নামিয়ে দেওয়ার আগে তরুণদের আরো ফিট, শক্তিশালী এবং ট্যাকটিক্যালি পরিণত করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এই হাই পারফরম্যান্স ইউনিট কোচ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাপট দেখিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংস আবারও বেসেরা রাপসন জুটিতে এসেছে সাফল্য। শেষ 8-এর লড়াইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে বসুন্ধরা। গ্রুপ পর্বের পারফরম্যান্সে 2 দলের পার্থক্য ছিল স্পষ্ট। কোয়ার্টার ফাইনালে তাই ফেভারিট হিসেবে শুরু করে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল চ্যাম্পিয়নদের। দ্রুতই আছে সাফল্য। 9 মিনিটে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন রিক্রুট রাউল অস্কার বেসেরা। প্রতিপক্ষ রক্ষণে চাপ তৈরি করেও ব্যবধান বাড়িয়ে নিতে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। শেষ দিকে স্কোর শিটে নাম তুলেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন ডি সিলভা। সেমিফাইনালে বসুন্ধরা খেলবে আবাহনী উত্তর বাড়িধারা ম্যাচের জয়ী দলের বিপক্ষে। হাসপাতাল থেকে নবজাতককে নিয়ে বাড়ি ফিরতে পারলেন না নেত্রকোনার মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেন। দুর্ঘটনায় সড়কেই নিহত হন তিনি সহ তার পরিবারের 6 সদস্য। দুপুরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় ওই দুর্ঘটনায় প্রাণ গেছে মোট 7 জনের। ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক ছেলে সহ পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় নেত্রকোনায় ফিরছিলেন মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেন। নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের গাছতলা বাজার এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকাগামী হযরত শাহজালাল পরিবহনের একটি বাস। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয় 7 জনের। তাদের মধ্যে আছেন ফারুক হোসেন, তার স্ত্রী মাসুমা খাতুন, তাদের 3 দিন বয়সী শিশু বোন জুলেখা খাতুন, ভাই নিজামউদ্দিন, ভাবি জোসনা বেগম এবং অটোরিকশা চালক রাকিবুল হাসান। অটোরিকশা যখন ক্রস করে মানে চেঞ্জিটা তখনকার শাহজালাল গাড়িটা সামনে
সামনে পড়ে যায়, মানে একবারে মাছ ঠিক মিডিলে মারিয়ে দিচ্ছে। আমরা যখন দৌড়াদৌড়ি করে গাড়ি ব্যারিকেড দিয়ে দাঁড়া করাইছি তখন দেখলাম সবগুলি লোক ভিতরে মারা গেছে। দুর্ঘটনার পর বাসটি আটক করেন স্থানীয়রা। বাসটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নবজাতক শিশু সহ মোট 7 জন মারা গিয়েছে। সিএনজি এবং শাহজালাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে আমি স্থানীয়ভাবে জেনেছি। মাদ্রাসা শিক্ষক ফারুক হোসেনের বাড়ি নেত্রকোনার পূর্ব ধলায়, আর অটোরিকশা চালক রাকিবুলের বাড়ি ময়মনসিংহ সদরের চরলক্ষ্মীপুর গ্রামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাধীনতা পুরস্কার এবং 21শে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন। শনিবার বিকেল 5টায় রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখালেখির পাশাপাশি শিক্ষকতা এবং সাংবাদিকতায় জড়িত ছিলেন রাবেয়া খাতুন। ছিলেন বাংলা একাডেমির কাউন্সিল সদস্য। এছাড়াও জাতীয় গ্রন্থকেন্দ্রের গঠনতন্ত্র পরিচালনা পরিষদ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের বিচারক প্যানেল, শিশু একাডেমির কাউন্সিল সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 1993 সালে 21শে পদক এবং 2017 সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি। রাবেয়া খাতুন চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগরের মা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টিভি, ফ্রিজ, এসি সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার বেলা 11:15টার দিকে সোনারগাঁর ট্রিপোর্দি এলাকায় কনকা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নারায়ণগঞ্জ, সোনারগাঁ সহ আশপাশের এলাকার ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ভিতর ধরে সামনে আগুন ধরছে আর একটা লোক বুঝি ভিতরে নামছে লাফ দিয়া তোমার মতো উঠতেছে। তো আমরা সাথে কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম বা ওখানে দাঁড়িয়ে দেখলাম যে আগুন জ্বলতেছে। ভবনটির 3য় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পেট্রোলিয়াম ও ধাতব পদার্থ থাকায় দ্রুততা ছড়িয়ে পড়ে। পরে 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনটির উত্তর পূর্ব কোণে এখানে তাদের স্টোর, এই স্টোর থেকেই প্রাথমিকভাবে আগুন লাগে এবং আগুনটা দ্রুত ছড়ায় পড়ে, যেহেতু এখানে প্রচুর দাহ্য বস্তু আছে। এই প্লাস্টিক দ্রব্য আপনারা জানেন পেট্রোলিয়াম প্রোডাক্ট খুব তাড়াতাড়ি দৌড়ায় এবং আগুনগুলা নির্বাপন করা খুবই কঠিন ব্যাপার। ফায়ার সার্ভিস বলছে কারখানাটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তাৎক্ষণিকভাবে তা কাজ করেনি। হাইড্রেন লাইনটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারেননি। ওটার পাম্প টাম 3-4টা পাম্প লাগে, যখন পাম্প টাম এখনও বসানো হয়নি। পরবর্তী সিজন পানির লাইনটা অ্যাক্টিভ ছিল না। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কারখানার মেশিন সহ উৎপাদিত পণ্যের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকার শুল্ক কমানোর পর চাল আমদানির জন্য আবেদন শুরু করেছেন উদ্যোক্তারা। খাদ্য সচিব বলছেন এখন পর্যন্ত আবেদন করেছেন 10 জন। আমদানিকারকের আর্থিক সক্ষমতার পাশাপাশি অভিজ্ঞতা আমলে নিয়ে আমদানির সুযোগ দেওয়া হবে। এদিকে সঠিক চাহিদা পর্যালোচনা করে আমদানির পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। চালের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণের পাশাপাশি মজুদ বাড়াতে আমদানির জন্য সম্প্রতি 37.5% শুল্ক কমানো হয়েছে। সরকারিভাবেই আমদানি হবে 10 লাখ টন। এরই মধ্যে ভারত থেকে এসেছে 50,000 টন, শীঘ্রই আসবে আরও 45,000 টন। আর বেসরকারি পর্যায়ে 10 লাখ টন আমদানির সুযোগ দিচ্ছে সরকার। এরই মধ্যে বেসরকারিভাবে চাল আমদানির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। আবেদন করা যাবে 10 জানুয়ারি পর্যন্ত। খাদ্য সচিব জানান এখন পর্যন্ত 10 আমদানিকারক আবেদন করলেও এই সংখ্যা আরও বাড়বে। নীতিমালার শর্ত অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বিত কমিটি দেবে চূড়ান্ত অনুমোদন। বিজ্ঞপ্তিটা আসার পর থেকে আবেদন আসছে, মোটামুটি অনেকগুলো আবেদন আসছে, প্রায় 10টা মতন আমি কালকে দেখে আসছি। আমাদের ছক আছে, ছকে কে কতটুকু আগ্রহ ব্যক্ত করবে, তারপরে আমরা সেটাকে তাদের যে ক্রেডিট লিমিট দেখে আমরা তাদেরকে বরাদ্দ দিব। জানুয়ারি মাসে অন্তত আরও 3টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে সারা দেশে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কিছুটা বাড়বে জানিয়েছেন তারা। পৌষের মাঝামাঝিতেও শীতের তীব্রতা ততটা নেই।
ক্রমশ বাড়ছে তাপমাত্রা, কুয়াশাও কম। তবে মাসের শেষ নাগাদ শীত বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর বিভাগ, যশোর, শ্রীমঙ্গল, বদলগাছি, রাজারহাট, তেঁতুলিয়াতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকায় আগামী 1 থেকে 2 দিন পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে বলছে আবহাওয়ার পূর্বাভাস। সকালে তো খুব ঠান্ডা, কুয়াশা এমনি দেখা যায় কম, খুব ঠান্ডা। বিছন ধান হলুদ হয়ে যাচ্ছে, বাড়তেছে না, বিছন ধানের খুব করুণ অবস্থা। তবে জানুয়ারির 10 তারিখের পর থেকে দেশে বইতে পারে একটি তীব্র শৈত্যপ্রবাহ। এ সময় তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া মাসের মাঝামাঝি ও শেষে আরও 2টি মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছেন তারা। জানুয়ারি মাসে মোট 3টা শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি ধরনের। এর ভিতরে একটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহটা উত্তরবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা। আর দিনের তাপমাত্রাটা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা বাড়বে। ঢাকায় অন্যবারের তুলনায় এবার শীত কম পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে এই মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অধিদপ্তর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।